ঠিক আছে, আজকে আমরা ম্যাথমেটিক্যাল টার্ম দেখবো। হ্যাঁ, দেখেন আমরা স্টার্ট করি। এক্সাম্পল 1, একবার পড়েন। একবার পড়েন, তারপর আমি বলছি। এমবিও লিমিটেড নিডস টু রেজ বিডিটি 5 লাখ টাকা। তার মানে তারা 5 লাখ টাকা রেজ করবে টু ফাইন্যান্স এ লার্জ স্কেল প্রজেক্ট হুইচ উড প্রডিউস আর্নিংস অফ বিডিটি 90,000 ইন পারপিচুইটি। যদি পারপিচুইটি থাকে, যদি পারপিচুইটি থাকে সেক্ষেত্রে আপনার কিভাবে ক্যালকুলেশন করি আমরা? ফিজিবিলিটি অফ দ্য প্রজেক্ট, প্রেজেন্ট ভ্যালু আমরা কিভাবে ক্যালকুলেশন করি? হুম, ফর্মুলা হচ্ছে আর্নিংস, আর্নিংস ডিভাইডেড বাই কস্ট অফ ক্যাপিটাল, 1 প্লাস কস্ট অফ কে, নাকি? আর্নিংস ডিভাইডেড বাই কস্ট অফ ক্যাপিটাল, আর্নিংস ডিভাইডেড বাই কস্ট অফ ক্যাপিটাল মাইনাস ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। এটা হলো ফর্মুলা। তাহলে এখানে দেখেন আমাদের আর্নিংস কত আসতেছে? 90,000। ওকে, আমরা আর একটু পড়ি, তারপরে বুঝবেন এটা। বাট ইট ইজ আনডিসাইডেড as টু দ্য ম্যানার ইন হুইচ দ্য মানি শুড বি রেজড। মানে এখানে 5 লাখ টাকা যে তারা রেজ করবে, এটা কোন ওয়েতে রেজ করবে এটা এখনো কি আনডিসাইডেড। The company has an issued share capital 2 million shares of BTT 1 is with the current market price হলো 1.38. So 1.38 কি কাজে লাগবে এটা? জাস্ট এ মিনিট। The company has issued share capital 2 million equity share of BTT 1 is with a current market price হলো 1.38। 1.38, 1.38, এটা কি ডি জিরো না পি জিরো? কি এটা 1.38? পি জিরো এটা। T0. জিরো। সো পি জিরো হলো 1.38। কাম ডিভিডেন্ড না এক্স ডিভিডেন্ড? সো এটা কি বলা যাবে এটা 1.38? হ্যাঁ, এই কাম ডিভিডেন্ড না এক্স ডিভিডেন্ড প্রাইস? কাম ডিভিডেন্ড স্যার। কাম ডিভিডেন্ড হলে তো এটা পি নট তো বলা যাবে না। তাহলে এখান থেকে কি মাইনাস করতে হবে? তো ডিভিডেন্ড। ডিভিডেন্ড মাইনাস করতে হবে। ডিভিডেন্ডটা কি দেওয়া আছে? ডিভিডেন্ড কি দেওয়া আছে? না, এখন পর্যন্ত পাইনি আমরা। The annual dividend which has been constant for many years of BDT 3,60,000 about to be paid, 3,60,000টা কি about to be paid। তাহলে নাম্বার অফ শেয়ার কত? তো 2 মিলিয়ন। আর ডিভিডেন্ড কত? 3,60,000। তাহলে 3,60,000কে যদি আমরা নাম্বার অফ শেয়ার দিয়ে যদি ভাগ করি, তাহলে ডিভিডেন্ড পার শেয়ার কত আসে? 0.18 টাকা। 0.18। তাহলে 1.38 থেকে যদি আমরা 0.18 মাইনাস করি তাহলে থাকবে 1.20। এই 1.20 হচ্ছে কি ডিভিডেন্ড পার শেয়ার। ক্লিয়ার? ঠিক আছে। জি স্যার। টু মেথডস অফ রেজিং ক্যাপিটাল টু বি কনসিডার্ড। এই যে আগেই বলছিল 5 লাখ টাকা সে ফাইনাল রেজ করবে, বাট এটা কোন ওয়েতে করবে এটা এখনো কিন্তু তারা কিন্তু আনডিসাইডেড। আনডিসাইডেড, এখনো তারা কনফার্ম না।
নাকি? জি স্যার। ঠিক আছে। সো এখন আসেন, তারা দুই ভাবে প্রপোজাল করতেছে। একটা হচ্ছে দ্য প্রাইস অ্যাট হুইচ দ্য টু মেথডস অফ রেজিং ক্যাপিটাল আর বিং কনসিডার্ড, পাবলিক ইস্যু অ্যান্ড এ রাইট ইস্যু। একটা পাবলিক ইস্যু হতে পারে, একটা রাইট ইস্যু হতে পারে। এখন বলছে যদি দ্য প্রাইস অ্যাট হুইচ দ্য পাবলিক ইস্যু শুড বি মেড, মানে কোন প্রাইসে পাবলিক ইস্যু যাবে এটা বের করার জন্য বলছে। আর সেকেন্ড পয়েন্ট বলছে দ্য প্রাইস এট হুইচ ইউ শুড বি অ্যাকসেপ্ট শেয়ারস টু বি ভ্যালুড ইমিডিয়েটলি আফটার দ্য রাইট ইস্যু, যে রাইট ইস্যুর পরে, যদি রাইট ইস্যু হয়, রাইট ইস্যুর পরে তার শেয়ারটা কত টাকা ভ্যালুয়েশন হবে সেটা আপনার কি ক্যালকুলেশন করতে বলছে। এক, কত টাকায় পাবলিক ইস্যু করবে সেটা। তাহলে পাবলিক ইস্যু যদি করে সবসময় কনসিডার করতে হবে কি, এক্সিস্টিং শেয়ার হোল্ডাররা যাতে কখনো ডিপ্রাইভ না হয়, সেটা কনসিডার করে কি নতুন শেয়ার প্রাইস ইস্যুটা ডিটারমাইন করা হয়। ক্লিয়ার? জি স্যার। তো এখানে দেখেন আমরা কোন প্রাইসে ইস্যু করবো আমরা এখনো জানি না, বাট এখানে আসলে আমরা যে প্রজেক্টটা নিচ্ছি, কোন প্রজেক্ট, আমরা 5 লাখ টাকা নতুন একটা প্রজেক্ট নিচ্ছি যেখান থেকে আর্নিংস আসবে 90,000 টাকা। আসলে এই প্রজেক্টটার থেকে আমাদের আসলে কি থাকবে এট দ্য এন্ড অফ দ্য ডে? আমরা 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করলাম, করে দেখা গেল কি কোনো আর্নিংস থাকলো না, তাহলে কি আপনার ইকুইটি আরো কমে গেল? তাহলে ইকুইটিতে কোনো অ্যাড হবে কিনা আগে প্রথমে এটা দেখতে হবে। তাহলে এখানে দেখেন কস্ট অফ ক্যাপিটাল কিন্তু কোথাও কিন্তু দেওয়া নাই, দেওয়া আছে? কস্ট অফ ক্যাপিটাল কত আছে? না না স্যার। স্যার। নো, দেওয়া নাই। ঠিক আছে। সো এখন আসেন, আমরা প্রথমে কস্ট অফ ক্যাপিটাল ক্যালকুলেশন করি। কস্ট অফ ক্যাপিটাল ক্যালকুলেশন করার একটা ওয়ে হচ্ছে ডিভিডেন্ড দেওয়া আছে কিনা। ওকে, ডিভিডেন্ড দেওয়া আছে। ডিভিডেন্ড তো 0.18 আমরা বের করেছি। ডিভিডেন্ডকে যদি ডিভিডেন্ডকে যদি আমরা পি নট, দ্যাটস মিন শেয়ার মার্কেট প্রাইস দিয়ে যদি ভাগ করি, তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে কি আপনার কস্ট অফ ক্যাপিটাল। সো এখানে দেখেন আমাদের ডিভিডেন্ড গ্রোথ নেই, যা আসতেছে তাই কি পুরোটাই কি আপনার দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে। তো এখানে দেখেন ডি নট কে ইকুয়াল টু ডি নট ডিভাইডেড বাই পি নট, মানে 0.1 কে 1.2 যদি দিয়ে ভাগ করি তাহলে কি আপনার 15% পার্সেন্টেজ আসতেছে। তো এটা হচ্ছে কি আপনার কস্ট অফ ইকুইটি। তো আমি প্রথমেই বলেছিলাম আর্নিংস কে, দ্যাটস মিন 90,000 কে যদি আমরা কস্ট অফ ইকুইটি দিয়ে ভাগ করি আর মাইনাস করি 5 লাখ, যদি কোনো কিছু থেকে থাকে পজিটিভ থেকে থাকে তাহলে কি প্রজেক্ট অ্যাকসেপ্টেবল এবং এটা আপনার ইকুইটি দিকে অ্যাড হবে। আর যদি নেগেটিভ আসে তাহলে প্রজেক্ট কি রিজেক্টেড। তাহলে এখানে 90,000 কে আপনারা ভাগ করবেন 0.15 দিয়ে, কত আসে? 6 লাখ। 6 লাখ। আর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত? 5 লাখ। 5 লাখ। তাহলে 6 লাখ থেকে 5 লাখ মাইনাস করলে আপনার থাকতেছে কত? 1 লাখ স্যার। 1 লাখ। শুধু 1 লাখ যদি থাকে তাহলে প্রজেক্ট ইজ অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড? অ্যাকসেপ্টেবল। অ্যাকসেপ্টেবল। সো 1 লাখ টাকা আপনার আরো ইকুইটি দিকে অ্যাড হচ্ছে। এখন আসেন আপনার শেয়ারের, আপনি আসলে কি কোন প্রাইসে আপনি শেয়ার ইস্যু করবেন সেটা আমরা ক্যালকুলেশন করি। ঠিক আছে। এখানে দেখেন আমাদের শেয়ার 2 মিলিয়ন শেয়ার ছিল। প্রাইস কত করে? প্রাইস কত করে? প্রাইস কত করে? 1.3 1.3। স্যার। আর 1.3। 1.3 এটা হচ্ছে কাম ডিভিডেন্ড প্রাইস 1.2। তাহলে 2 মিলিয়ন যদি আমরা ফেস ভ্যালু স্যার বলি আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি স্যার জি জি জি। কাম ডিভিডেন্ড বের করার জন্য আমরা ডিভিডেন্ডটা বাদ দিলাম না? হ্যাঁ কাম। হ্যাঁ, কাম ডিভিডেন্ড থেকে ডিভিডেন্ড মাইনাস করেছে এক্স ডিভিডেন্ড বের করার জন্য। জি জি। তাহলে আমরা বাজার মূল্যটা পেয়ে গেলাম, পিনটটা পেয়ে গেলাম। জি জি, পি নটটা পেয়ে গেলাম। জি স্যার। ঠিক আছে। তো এখানে দেখেন, তাহলে আমরা দেখেন কোন প্রাইসে আমরা শেয়ার মার্কেট ইস্যু করবো। এখানে দুইটা জিনিস আছে। 2 মিলিয়ন হচ্ছে টোটাল নাম্বার অফ শেয়ার। 2 মিলিয়নের এগেন্সে দুইটা প্রাইস, একটা হলো কস্ট প্রাইস মানে ফেস ভ্যালু, আর একটা হচ্ছে মার্কেট প্রাইস। তাহলে দেখেন যদি আমরা ফেস ভ্যালুতে দেই তাহলে এক্সিস্টিং শেয়ার হোল্ডাররা অনেক লুজার হয়ে যাবে। সো দিতে হবে কি মার্কেট প্রাইসে। মার্কেট প্রাইস হচ্ছে কি 1 টাকা 20 পয়সা। তাহলে 2 মিলিয়ন শেয়ার দেখেন 1 টাকা 20 পয়সা করে যদি হয়, তাহলে টোটাল এখানে আসতেছে কত? 2 মিলিয়ন ইন্টু 1.2 কত আসলো? 2 মিলিয়ন ইন্টু 1.2 কত আসবে?
24 লাখ, 24 লাখ, 24 লাখ। আর এই প্রজেক্ট থেকে আপনার পজিটিভ কত থাকতেছে? বুঝেন নাই মনে হয়। দেখেন, 2 মিলিয়ন হচ্ছে টোটাল ইকুইটি, নাম্বার অফ শেয়ার। 2 মিলিয়নকে আমরা 1.2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে বের করলাম টোটাল ইকুইটি কত। ইকুইটির সাথে এখানে ইকুইটি আসলো 24 লাখ। আর এখানে আরেকটা জিনিস আসলো, আমরা যে নতুন ফাইন্যান্স নিচ্ছি, এই ফাইন্যান্স থেকে আরো 1 লাখ টাকা কিন্তু অ্যাড হবে ইকুইটিতে। তাহলে যেমন আমরা বুক করেছিলাম কি, 6 লাখ হচ্ছে ইনফ্লো আসতেছে আর 5 লাখ হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, ব্যালেন্স থাকতেছে হচ্ছে 1 লাখ। 1 লাখ টাকা হচ্ছে কি আপনি ইকুইটিতে আছে অ্যাড হবে। তাহলে 24 প্লাস হচ্ছে আর কি আরো এক, এই টোটাল হলো 25 লাখ। এই 25 লাখ হচ্ছে কি টোটাল ইকুইটির ভ্যালু। এখন এই 25 লাখকে ভাগ করতে হবে আপনার নাম্বার অফ শেয়ার দিয়ে। নাম্বার অফ শেয়ার কত? 2 মিলিয়ন। তো 25 লাখ ভাগ হচ্ছে 2 মিলিয়ন, যেটা আসবে সেটাই হচ্ছে কি এই প্রাইসে কি আপনার শেয়ার ইস্যু করা উচিত, 1.25। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? 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 জি স্যার। সবাই বুঝেন নাই মনে হয়। স্যার একটু দ্রুত বলে ফেলছেন। আচ্ছা, স্যার কিন্তু বুঝতে পারছি, মানে একটু ভালো করে এখন যখন তাকাইলাম অ্যান্সারের দিকে তখন ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ওকে। তাহলে দেখেন, আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্ট শেষ, এখন হলো 2 নম্বর রিকোয়ারমেন্ট। আফটার, এখন হচ্ছে কি, দ্য প্রাইস অ্যাট হুইচ ইউ শুড এক্সপেক্ট শেয়ারস টু বি ভ্যালুড ইমিডিয়েটলি আফটার দ্য রাইট ইস্যু। রাইট ইস্যুর পর কত টাকা ভ্যালুয়েশন করা উচিত। এখানে দেখেন, আগে কত ছিল বিফোর রাইট ইস্যু? 1.2। 1.2, আমরা যদি ভ্যালুতে বলি 25 লাখ। 24 আর 1 25, তাই তো? জি স্যার। 25 লাখ। আর এখন রাইট ইস্যু করব আমরা কত? 5 লাখ। কত করে রাইট ইস্যু প্রাইস? রাইট ইস্যু প্রাইস কত? পার শেয়ার 1 টাকা স্যার। 5 শেয়ার 1 টাকা। তাহলে 5 লাখ টাকা রেজ করতে গেলে আমার কতগুলি শেয়ার ইস্যু করতে হবে? 5 লাখ শেয়ার। 5 লাখ পাঁচ শেয়ার লাখ স্যার। তার মানে 5 লাখ শেয়ার ইকুইটি নতুন এসে অ্যাড হবে। আগে 25 ছিল, এখন 5। আর নাম্বার অফ শেয়ার আগে 2 মিলিয়ন ছিল, এখন আরো 5 লাখ যোগ হবে, মানে 25 লাখ। তার মানে 30 ভাগ হচ্ছে কত? 25। 25, যা আসবে তাই। 1 টাকা 20 পয়সা। হুম, তাহলে কি হলো, শেয়ার প্রাইস 5 পয়সা করে কমে গেল। সব বুঝতে পারছি। হ্যাঁ, শেয়ার প্রাইস আগে ছিল 1 টাকা 25, বাট এখন রাইট ইস্যুর পরে এটা কি 1 টাকা 20 পয়সা হয়ে গেছে। এই এনি কোশ্চেন? নো স্যার। এনি? ওকে, বি নাম্বারটা পড়েন। আগে পড়েন, তারপর আমি বলছি। কোশ্চেন কিন্তু খুব ভালো করে বুঝতে হয়, কোশ্চেন না পড়লে আনসার কিন্তু ইয়ে করা যায় না। দেখেছি।
দেখেছি। Paisley Brothers Limited, a company producing loud Paisley shirts, has a net operating income হলো BDT 20,000, is faced with the following three options of how to structure its debt and equity. ঠিক আছে, নেট অপারেটিং ইনকাম কত? নেট অপারেটিং ইনকাম কত? 20,000 20,000। 20,000। এটা কিন্তু মাথায় রাখবেন। এবং ফেসড উইথ দ্য ফলোইং থ্রি অপশন হাউ টু স্ট্রাকচার ইজ ইন ডেট এবং ইকুইটি, এবং তার কোম্পানিকে ডেট এবং ইকুইটির কি কম্বিনেশনে কিভাবে করবে এটা উনি এখনো সাজাইতে পারে নাই। অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার কি? লাস্ট ক্লাসে বলেছিলাম। ডেট অ্যান্ড ইকুইটির পরিমাণ সমান হবে। না না সমান না, হবে না। মানে ব্যবসার জন্য কোনটা সর্বোত্তম হবে সেই রেশিওটাকে। কোনটা যেখানে হলো কি আপনার কস্ট অফ ক্যাপিটাল সবচেয়ে হাইয়েস্ট বাট বেল অফ দ্য ফার্ম কি সবচেয়ে, মানে কস্ট অফ ক্যাপিটাল সবচেয়ে লোয়েস্ট বাট বেল অফ দ্য ফার্ম সবচেয়ে হাইয়েস্ট। হ্যাঁ, মনে আছে? না স্যার বলে গেছি। লাস্ট ক্লাসে বলেছিলাম কিন্তু এগুলি, যেখানে কস্ট অফ ক্যাপিটাল সবচেয়ে কম হবে কিন্তু ভ্যালু অফ দ্য ফার্ম কি সবচেয়ে হাইয়েস্ট হবে, এটাই হচ্ছে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। এখন বলছে দেখেন, টু টেক নো ডেট এন্ড পে শেয়ার হোল্ডার রিটার্ন এট দ্য রেট অফ 9%। তার মানে দেখেন কি, আপনি শেয়ার হোল্ডার পে রিটার্ন হলো 9%, আপনার ইনকাম কত? 20,000, তাহলে ভ্যালু অফ দ্য ফার্ম কত? 2,22,000 আসতেছে। কিভাবে দেখেন, আমরা কি জানি ডিবিএম মডেলে পি নট ইকুয়াল টু কি? পি নট ইকুয়াল টু কি? বাজার মূল্য। নো নো নো, পি নট এর ও, কি? পি নট ইকুয়াল টু কি? ডিভিডেন্ড ডিভাইড বাই dividend না। কস্ট অফ ক্যাপিটাল। হ্যাঁ, ডিভিডেন্ড ডিভাইডেড বাই কি? কস্ট অফ ইকুইটি। ঠিক আছে, মানে আমরা এই যে ফর্মুলাটা একটু আগে দেখেন, একটু আগেই করেছি অঙ্কটা। স্যার ওইটা তো ছিল মানে এই মূল যে, ফর্মুলাটা, ওইটাকে আমরা জাস্ট চেঞ্জ করে দিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকেই চেঞ্জ করা যায়। এটাকে চেঞ্জ করা যায় জি স্যার, কিভাবে? ওটা জানি ইকুয়েশনের মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, পি নট ইকুয়াল টু কি আমরা নিচে লিখি, যেহেতু এটার সাথে রিলেটেড না। সো পি নট ইকুয়াল টু, এখানে লিখি পি নট ইকুয়াল টু ডিভিডেন্ড ডিভাইড বাই ডিভাইডেড বাই, না এখানে ডি নট ইন্টু 1 প্লাস জি, হ্যাঁ 1 প্লাস জি ডিভাইডেড বাই কে মাইনাস জি। মনে আছে? এটাই তো ফর্মুলা। এখন যদি জি না থাকে, যদি জি না থাকে সেক্ষেত্রে কি হয়ে যাবে? পি নট ইকুয়াল টু ডি নট ডিভাইডেড বাই কি কে, তাই তো? জি এটা হয়ে যাবে। জি স্যার। সো এখানে দেখেন, তাহলে আমাদের পি নট ডিভিডেন্ড হচ্ছে কি, আমরা ধরে নিব অপারেটিং ইনকাম, এটাই হচ্ছে কি পুরাটাই ধরে নিব, আমরা ডিভিডেন্ড দিয়ে দিচ্ছি। তাহলে পি নট ডিভাইডেড বাই কেই, কেই হলো এখানে কস্ট 9 অফ ক্যাপিটাল। আছে, কস্ট অফ ক্যাপিটাল 9% বলেছে। তাহলে ভ্যালু অফ দ্য ফার্ম কত? পি নট কত? 2,22,000। ঠিক আছে, জি স্যার। সো এটা অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার কিনা আমরা জানি না। 2 নম্বরে আসেন, বড় টাকা 50,000 এট দ্য রেট অফ 3%। তাহলে 3% যদি আপনি বড় করেন তাহলে কি করতে হবে? ইন্টারেস্ট দিতে হবে। তাহলে 50,000 টাকার উপর 3% কত আসে? 50,000% 2%, 1%, 1500 টাকা 1500 টাকা। তাহলে আপনার ইনকাম কত ছিল? 20,000 20,000। তাহলে 1,500 টাকা কমে যাবে। তাহলে এখন নেট ইনকাম কত? 18,500। 18,500। and and pay shareholders an increased return of 10%। তার মানে 18, এবং শেয়ার হোল্ডারদেরকে 10% হারে রিটার্ন দিব। তাহলে শেয়ার হোল্ডার পাবে কত? 18,500। তাহলে ভ্যালু অফ দ্য ফার্ম কত? ভ্যালু অফ দ্য ফার্ম 18,500 ভাগ হলো কি 0.1, মানে 10%। কত আসলো? তা ভাগ হবে কেন বুঝতে পারিনি। 1,85,000 কস্ট অফ ক্যাপিটাল এই জন্য। পি নট এর হ্যাঁ ফর্মুলাই হ্যাঁ 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 হ্যাঁ, সেম কস্ট অফ ফর্মুলা। ক্যাপিটাল। হ্যাঁ এটা বাবু। 1,85,000 1,85,000। তাহলে ইকুইটির ভ্যালু আসতেছে হলো কি 1,85,000, আর 50,000 টাকা বড় করবেন, এটাও কি ভ্যালু অফ দ্য ফার্ম বাড়বে। তাহলে জি 1,85,000 প্লাস হচ্ছে কি 50, টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম আসবে 2,35,000।
ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে। জি স্যার। ঠিক একইভাবে দেখেন সি নাম্বারে বড় করতেছেন 90,000 6% ইন্টারেস্টে, তাহলে ইন্টারেস্ট কত আসবে? 6 9 54, 5,400 নাকি? জি স্যার। 5,400 20,000 থেকে মাইনাস করেন, কত থাকলো? স্যার 14,600। 14,500। 14,500 অথবা 600 যাই হোক, এটাকে ভাগ করেন 13% রিটার্ন টু দ্য শেয়ার হোল্ডার্স 0.13 দিয়ে, তাহলে ভ্যালু অফ দ্য ফার্ম, ভ্যালু অফ দ্য ইকুইটি প্লাস ভ্যালু অফ দ্য ফার্ম ক্যালকুলেশনের জন্য বড়টাও যোগ করতে হবে 90,000। কত আসলো? কত আসলো? স্যার 2,02,000। 2,12,308। 2,02,000 আসবে না, 2,12,000 আসবে। স্যার আমি 1,85,000 কিভাবে ক্যালকুলেশন করব বুঝতেছি না। 1,85,000 হলো, এই যে 3% ইন্টারেস্ট দিয়ে দিচ্ছি তাই না? হ্যাঁ, 50,000 থেকে 3% কত আসে? 50,000 3% তো 1,500 হিসাব করছিলাম। 100। তাহলে 20,000 থেকে 1,500 মাইনাস করেন, কত আসবে? 18,500। ওই 18,500 হচ্ছে কি দেখেন, এখানে বলছে 100% পে আউট রেশিও, তার মানে এটাই কি ডিভিডেন্ড, ঠিক আছে? কিন্তু স্যার এখানে তো 85,000 দেওয়া, 1,85,000। আসতেছি আমি। আপনি জি। 18,500 কে এটা ভ্যালুয়েশন করেন এখন, এই যে এই ফর্মুলা দিয়ে। ডি নট হলো 18,500 আর কে হলো 10%, ভাগ করেন। হুম। পি নট 18,500। আর কে হলো আপনার 10%। 18,500 ভাগ 10%। হ্যাঁ স্যার, বুঝছি স্যার। 1,85,000 আসছে কিনা? জি জি, আসছে। তো 1,85,000 আর বড় করতেছেন 50,000। 1,85,000 হলো ইকুইটির ভ্যালু, আর ডিবেঞ্চারের লোনের ভ্যালু হচ্ছে 50,000, তার মানে ভ্যালু অফ দ্য ফার্ম হলো 2,35,000। ওকে। ইয়েস স্যার। ঠিক একইভাবে বড় বিডিটি 90,000 এট দ্য রেট অফ 6%, 5,400 আসছিল তাই না? 5,400, 5,400 20,000 থেকে মাইনাস করে দেন, তাহলে থাকলো কত? 20,000, 14,600। 13,000, 14,600। 15,600 তো থাকার কথা না? 14,600 স্যার। 14,600, 14,000। 14,600 কে 0.1 মানে 13% দিয়ে ভাগ করে। জি স্যার, 1,12,308। 1,12,308 প্লাস হচ্ছে 90,000, টোটাল কত আসবে? 1,02,308 স্যার। 2,02,000, দুই লাখ দুই সরি হাজার 2 লাখ স্যার, জি স্যার 2,02,000। 2,02,308। ওকে রাইট, 2,02,308। সো এখানে দেখেন কোন জায়গায় ভ্যালু অফ দ্য ফার্ম সবচেয়ে হাইয়েস্ট? স্যার 2,35,000 স্যার। 2,35,000, 2,35,000 যদি ভ্যালু অফ দ্য ফার্ম সবচেয়ে হাইয়েস্ট হয়, এটাই হচ্ছে কি আপনার অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। এখন ক্যালকুলেশন করতে বলছে, ক্যালকুলেট দ্য ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল ফর ইচ অফ দ্য অপশন এন্ড ডিটারমাইন হুইচ মেথড ইজ অপটিমাল। আমরা তো বলে ফেলছি যে অপটিমালটা কোনটা, বি নাম্বারে, বাট এখানে ডাব্লিউসিসি কত সেটা কিন্তু এখনো ক্যালকুলেশন করতে পারি নাই। তাহলে এখন ডাব্লিউসিসি ক্যালকুলেশন করেন, পারবো? পারবো? জি স্যার। কিভাবে পারবো? দেখেন মার্কেট ভ্যালু অফ ইকুইটি, মার্কেট ভ্যালু অফ ইকুইটি কত? 1,85,000। 1,85,000 ইন্টু কস্ট অফ ইকুইটি, কস্ট অফ ইকুইটি কত? 10%। 10%। প্লাস মার্কেট ভ্যালু অফ ডেট, মার্কেট ভ্যালু অফ ডেট কত? 50,000। কস্ট অফ ডেট কত? 3%। 10%। ডিভাইডেড বাই টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম, মার্কেট ভ্যালু অফ ইকুইটি হলো 1,85,000 আর মার্কেট ভ্যালু অফ ডেট হচ্ছে 50,000। সো এটাকে এটা দিয়ে ভাগ করেন, দেখেন কত আছে। কত
কত আসলো বুঝতে পেরেছেন? জি স্যার। জাকিয়া সুলতানা, না স্যার। আমি বুঝতেছিলাম আপনার কোশ্চেন আছে যেহেতু চুপ করে আছেন। দেখেন, মার্কেট ভ্যালু অফ ইকুইটি কত? 1,85,000। 1,85,000। 1,85,000 ইন্টু হচ্ছে কস্ট অফ ডেট। কস্ট অফ ডেট কত? কস্ট অফ ইকুইটিরও 10%। 10%। প্লাস মার্কেট ভ্যালু অফ ডেট। মার্কেট ভ্যালু অফ ডেট হচ্ছে 50,000 50,000। ইন্টু হচ্ছে cost of debt হলো 3%। 3%, ডিভাইডেড বাই টোটাল মার্কেট। মার্কেট ভ্যালু। টোটাল মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম কত? 2 1 লাখ লাখ। 50, 1,85,000 2 লাখ 1,85,000 সরি, প্লাস হলো 50,000। আর ওই 50,000। যে 2,35,000 যেটা। হ্যাঁ, ডাইরেক্ট 2,35,000 বসানো যাবে। সো এখন দেখেন কত আসলো। এখন তো ক্যালকুলেশন ফিগার টোটাল আপনাদের কাছে স্যার বুঝতে পারছি। 8.51%। স্যার ক্লিয়ার। সো হয়ে গেল এই অঙ্ক। এখন অনেক কিছু আমরা করেছি বাট এত কিছু আপনার দেখা দরকার নাই, অঙ্কটা বুঝলেই হয়েছে। মানে কিভাবে কস্ট অফ ক্যাপিটালের সাথে আপনার ক্যাপিটাল স্ট্রাকচার রিলেটেড সেটা এখানে দেখাতে যাচ্ছিলাম। হ্যাঁ, তো যাই হোক, এটা তো দেখছেন। সো আনসার ইজ দ্য অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার উইথ লোয়েস্ট ডাব্লিউসিসি এন্ড হাইয়েস্ট মার্কেট ভ্যালু। দিস ইজ অপশন বি। ঠিক আছে, এটাই হলো আনসার। এই এখন আছেন 2 নম্বর অঙ্ক। স্যার এগুলো কি প্রিভিয়াস কোশ্চেনেরও স্যার নাকি এক্সাম্পল যেটা বলে? এইগুলি এক্সাম্পল, প্রিভিয়াস বেস কোশ্চেন কিছু দিয়েছি আমি, কিন্তু যেগুলো আপনাদের কাছে আছে এগুলো আর দিই নেই। এগুলো বিভিন্ন এক্সাম্পল, বুঝছেন? আচ্ছা আচ্ছা। এটা পড়েন। একটু দেখেন, তাড়াতাড়ি দেখেন আপনারা। হ্যাঁ, আজ রমজান মাস তো খুব অল্প সময়ে আমাদের বেশি পড়তে হবে। has 100 kilograms the plant is dividend ordinary share. ডিরেক্ট এক্স ডিভিডেন্ড দেওয়া আছে। জি জি, ডিভিডেন্ড দেওয়া আছে। পড়েন একবার। কোশ্চেন না পড়লে আপনার বুঝবেন না আর কি, অঙ্ক বুঝবেন না। হ্যাঁ, এই কারণে কোশ্চেনটা খুব ভালো করে পড়তে হয়। Also has an issue bond with value 7 million and the current the current of the tax the tax reduction and student per share of the company. The average cost of capital of the stock hotel and market value. The issuing 40 million of bond. This bond would pay annual interest 8% and would redeem 5% premium after 10 years. দেখেন, the finance director of Vista Hotel has heard that the market value of the company will increase if the weighted average cost of capital of the company is decreased। কথা কি রাইট? ফাইন্যান্স ডিরেক্টর বলতেছে কি, যে কোম্পানির মার্কেট ভ্যালু বাড়বে যদি ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল যদি কমে। কথা কি ঠিক আছে তার? Yes, sir. জি স্যার। জি সো স্যার। উনি রাইট। ওকে। The company which is listed on a stock exchange has 100 million shares in issue and the current ex-dividend price per share হলো 2 টাকা 50 পয়সা। 2 টাকা 50 পয়সা, তাহলে কি দেওয়া আছে এটা? এটা হলো এটা হলো কাম ডিভিডেন্ড না এক্স ডিভিডেন্ড? পি নট। এক্স ডিভিডেন্ড স্যার এটা। এক্স ডিভিডেন্ড, সো এটা পি নট। পি নট 2 টাকা 50। জি স্যার। Vista Hotel also has in issue bond with book value হলো 60 million
and their current X interest market price is 100 টাকা, মানে বুক ভ্যালু 60 মিলিয়ন টাকা, এটা কারেন্ট মার্কেট প্রাইস হলো 104 টাকা, যেটা 100 টাকা ছিল। তার মানে এটা হলো বন্ডের পি নট 104 টাকা। ক্লিয়ার? বন্ডের পেনাল্ট। বন্ড বন্ডের মার্কেট প্রাইস হলো 104 টাকা। The current after tax cost of debt of Vista Hotel is 7%. After tax cost of debt, after tax cost of debt. So এটা কি আর ক্যালকুলেশন করা দরকার আছে? কস্ট অফ ডেট কত দরকার আছে? না স্যার, আফটার ট্যাক্স তো দেওয়া আছে। আফটার ট্যাক্স দেওয়া আছে, সো এটার ক্যালকুলেশন করার দরকার নাই। তাহলে কেন দিয়েছে সেটাও একটা কোশ্চেন। এন্ড দ্য ট্যাক্স রেট ইজ ট্যাক্স 30%। রেটও তো দিয়ে দিয়েছে স্যার। হ্যাঁ, ট্যাক্স রেটও দেওয়া আছে। আচ্ছা আসেন আমরা দেখি। The recent dividend per share of the company are as follows. Over the year 5 বছরের এখানে ডিভিডেন্ড দেওয়া আছে। এখান থেকে কি বের করা যাবে? কেন দিছে এটা বলেন তো? মার্কেট ভ্যালু বের করা যাবে। নো, কেন মার্কেট ভ্যালু বের করবো? এটা দেখেন হিস্টোরিক্যাল ডিভিডেন্ড দেওয়া আছে, তার মানে কি বের করবো এখান থেকে? ডিভিডেন্ড গ্রোথ রেট স্যার। ডিভিডেন্ড গ্রোথ রেট, রাইট, ডিভিডেন্ড গ্রোথ রেট বের করবো। সো যখন হিস্টোরিক ডিভিডেন্ড গ্রোথ রেট ক্যালকুলেশন করার, আমি লাস্ট দিন বলেছিলাম দুইটা সিস্টেম আমরা ক্যালকুলেশন করব। একটা হচ্ছে গর্ডনসের গ্রোথ মডেল, আর একটা কি হিস্টোরিক প্যাটার্ন। সো এটা হচ্ছে কি হিস্টোরিক, ক্লিয়ার? এটা হলো হিস্টোরিক প্যাটার্নে আমরা গ্রোথ রেট ক্যালকুলেশন করব এটা থেকে। ওকে স্যার এখানে স্যার ওই লাইনটা আরেকটু বুঝাই দিবেন স্যার। এখানে যে টাকা 60 মিলিয়ন এন্ড দেয়ার কারেন্ট ইন্টারেস্ট মার্কেট প্রাইস। হ্যাঁ, মানে বন্ড দেওয়া আছে, বন্ডের বুক ভ্যালু হলো 60 মিলিয়ন টাকা, এবং পার বন্ড বর্তমানে এটা একটা বন্ডের দাম হলো 104 টাকা মার্কেট প্রাইস, এটা 100 টাকার বন্ড। আচ্ছা আচ্ছা, 100 টাকারটা এখন 104 টাকা হয়েছে মার্কেট প্রাইস, হ্যাঁ এটাই? হ্যাঁ, 104 টাকা হয়েছে আর কি। এই ঠিক আছে। জি স্যার। এখন আসেন নিচে আসেন। দ্য ফাইন্যান্স ডিরেক্টর প্রপোজেস টু ডিক্রিজ দ্য ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল অফ ভিস্টা হোটেল এন্ড হ্যান্স ইনক্রিজ হিজ মার্কেট ভ্যালু। বলছে কি ফাইন্যান্স ডিরেক্টর চাচ্ছে কি ওয়েটেড এভারেজ কস্ট ক্যাপিটালটা কমাইতে, যাতে করে তাদের মার্কেট ভ্যালুটা বাড়ে। কিসের মাধ্যমে? বাই ইস্যুইং টাকা 40 মিলিয়ন অফ বন্ড, মানে আরো 46 মিলিয়ন বন্ড ইস্যু করবে, যেটার মার্কেট ভ্যালু বন্ড ইস্যু প্রাইস হলো 100 টাকা পার বন্ড। This bond would pay annual interest, coupon rate হলো 8% before tax, and would be redeemed at 5% premium to after 10 years. এবং এটা 10 বছর পরে 5% প্রিমিয়ামে কি আপনার এটা পে ব্যাক করা হবে। Calculate, determine the cost of equity capital of the company. Cost of equity capital. পারবো? ডিভিএম মডেল, আবার ডিভিএম মডেল নাকি ডিভিএম মডেল? ডিভিএম মডেল কি? আর এটাই তো ডিভিএম মডেল, তো আপনারা কিছুই মনে রাখতে পারেন না। এটাই তো ডিভিএম মডেল নাকি? জি স্যার। তাহলে ডিভিএম মডেল, এটা ডিভিএম মডেলের ফর্মুলা হচ্ছে কে ইকুয়াল টু ডি নট 1 প্লাস জি ডিভাইডেড বাই পি নট প্লাস জি। এটা ডিভিএম মডেলের ফর্মুলা, কেন মনে রাখতে পারেন না? এখানে বলছে কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল ক্যালকুলেশন করার জন্য। তাহলে কস্ট অফ ইকুইটি ডি নট কত? ডিভিডেন্ড কত? ডিভিডেন্ড পার শেয়ার 2.50 না না, কত এটা ডিভিডেন্ড? ডি জিরো কত? সবচেয়ে লেটেস্টটা বলতে হবে, 2010 একটা বলতে হবে। 21.80 21.80। এটা কি পয়সা না টাকা আমরা এখনো জানি না, আমরা ধরে নেব এটা পয়সাই, ঠিক আছে? পয়সা যেহেতু, কারণ কেন পয়সা কেন ধরবো? এখানে দেখেন শেয়ারের মার্কেট প্রাইস দেওয়া ছিল 2.5 টাকা, পি নট হলো 2.5 টাকা। তাহলে দেখেন ফর্মুলার ডি নট পেলাম, পি নট পেলাম, জি কি পেয়েছি? নো স্যার। জি পাই নাই। সো এখন জি এর মান ক্যালকুলেশন করতে হবে।
তো জি এর মান কিভাবে ক্যালকুলেশন করব বলেন? হিস্টোরিক প্যাটার্ন থেকে। হিস্টোরিক প্যাটার্নের ফর্মুলা কি? D1 ইকুয়াল টু কি? D naught. T নট ইন্টু ইন্টু 1 প্লাস জি। 1 plus জি। তাহলে এখানে কয় বছর যাবে? কয় বছর? কত হবে এখন বলেন? D1 হবে না D2 হবে, D3 হবে, D4 হবে না 5 হবে বলেন? D4 হবে না 5 হবে বলেন? D4 হবে। কেন D4 হবে? আচ্ছা D4 লিখলাম, আপনার কথাই লিখলাম। D4 হয় কিনা দেখেন। D4 ইকুয়াল টু কি? D নট ইন্টু 1 প্লাস জি হোল টু দি পাওয়ার কি হবে? 4. 4 4 হবে না 5 হবে এটা? ইজ ইট 4 অর 5? স্যার 5 হবে স্যার। 4 হবে। যে 5 বলেছেন আপনি বলেন কেন 5 হবে? স্যার ফার্স্ট স্যার 4ই হবে স্যার, ফার্স্টের বছর তো ডি নট স্যার, মানে একদম লেটেস্ট আছে। সো একটা হলো ডি নট, একটা হলো ডি নট, বাকি বছর হবে। সো ডি নট দিয়ে কাউন্ট করলে এখানে 4 বছর হবে। সো এটাই ঠিক আছে। সো এখন বসান D4 কত? So আমাদের ফর্মুলা কি ছিল? ইকুয়াল টু 1.80। না, জি ইকুয়াল টু কি? জি ইকুয়াল টু কি ফর্মুলা কি ছিল? জি ইকুয়াল টু D4 ডিভাইডেড বাই ডি নট নাকি এরকম ছিল না? -1 এটা ছিল না ফর্মুলা? This sir. গতকাল যেটা বলেছিলাম লাস্ট ক্লাসে। হ্যাঁ এরকম তাহলে এখানে সো এখন বসান, ফর্মুলা বসাই আমরা। D4. D4 হলো D4 কোনটা? ঠিক আছে। D4 হলো কি 21.8 আর ডি নট হলো First one 19.3. 19.38 হোল টু দি পাওয়ার 1/4 মানে 0.25 -1। সো গ্রোথ রেট হলো 3%। ওকে, ঠিক আছে। সো কস্ট অফ ইকুইটি এখন কত আসবে? 9% আসবে। এনি কোশ্চেন? এনি কোশ্চেন? নো নো স্যার। স্যার। Calculate the weighted average cost of capital of Vista Hotel in the following circumstances before the new issue of bond takes place and after the new bond issue. পারবো? বন্ড দেখুন কস্ট অফ বন্ড বাই করতে হবে। যদি আমরা বন্ডের কথা বলি, হ্যাঁ এখানে বন্ড আছে আর একটা হলো কস্ট অফ ক্যাপিটাল আছে, তাই না? দুইটা, সরি একটা হলো বন্ড আছে আর একটা হলো কস্ট অফ ইকুইটি আছে। কস্ট অফ ইকুইটি আছে, কস্ট অফ ইকুইটি আমরা 9% বের করেছি। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? নো কোশ্চেন। না আর যদি আমরা এই 40 মিলিয়ন বন্ড ইস্যু না করি তাহলে এখানে বলা ছিল আমাদের কস্ট অফ বন্ড আফটার ট্যাক্স 7%, মনে আছে? জি স্যার।
7%। তাহলে আমরা কস্ট অফ ইকুইটি পেলাম, কস্ট অফ ডেট পেলাম। তাহলে আরো দুইটা জিনিস পাইতে হবে, একটা হলো কস্ট অফ মার্কেট ভ্যালু অফ ইকুইটি আর একটা হলো মার্কেট ভ্যালু অফ বন্ড, নাকি? জি স্যার। মার্কেট ভ্যালু কত মিলিয়ন শেয়ার ছিল? 100 million। তো 100 মিলিয়ন, তো মার্কেট প্রাইস পার শেয়ার ছিল 2.5 টাকা। তাহলে 100 ইন্টু 2.5, সো আমাদের আসলো 250 মিলিয়ন প্রাইস, নাকি? জি স্যার। সো আমরা কস্ট অফ ভ্যালু অফ ইকুইটি শেয়ার পেয়ে গেলাম। এখন ভ্যালু অফ বন্ড, মার্কেট ভ্যালু অফ বন্ড 60 million। 60 মিলিয়ন হচ্ছে বুক ভ্যালু। 100 দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ করতে হবে, 104 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার? জি স্যার। জি স্যার। সো আমরা পেলাম মার্কেট ভ্যালু অফ বন্ড কত আসলো? 62.4। 62.40। আর শেয়ারের মার্কেট ভ্যালু আসলো 250 মিলিয়ন। এখন আসেন ডাব্লিউসিসি, মার্কেট ভ্যালু অফ ইকুইটি ইন্টু কস্ট অফ ইকুইটি, মার্কেট ভ্যালু অফ ডেট ইন্টু কস্ট অফ ডেট ডিভাইডেড বাই মার্কেট ভ্যালু অফ ইকুইটি মার্কেট ভ্যালু অফ ডেট। এই এরপরে সব নিয়ে বন্ধ। 8.6%। ওকে স্যার। এটা হলো উপরের যে ইনফরমেশন গুলো ছিল আমরা সেটা দিয়ে করছি, তারপর নিচে যে ইনফরমেশন গুলো আছে ওগুলা দিয়ে আমরা নিউ এই যে বন্ডের বিফোর টাকা করছি। বিফোর বলেছে, বিফোর স্যার। ইস্যু অফ নিউ বন্ড। এখন আছে নতুন বন্ড ইস্যু করলো, নতুন বন্ড ইস্যু করলো কত টাকায়? নতুন বন্ড 40 ইস্যু করতো million 40 মিলিয়ন। 40 মিলিয়ন বন্ড, 100 টাকা। 100 পার বন্ড। 100 পার বন্ড, ওকে। এটা হলো কুপন রেট হলো 8%। রিডিমেবল না ইরিডিমেবল? রিডিমেবল। যদি রিডিমেবল হয় তাহলে আমরা আইআরআর বেসিসে ক্যালকুলেশন করব, নাকি? আয়ার আয়ার তাহলে তো আমার এনপিভি লাগবে। জাস্ট এ মিনিট। হ্যালো, জি স্যার। সো এখানে 40 মিলিয়ন, ঠিক আছে। সো এখানে কি রিডিমেবল না ইরিডিমেবল? রিডিমেবল যদি হয় তাহলে আমরা কি ওই যে ট্রায়াল এন্ড এরর বেসিস আমাদের কি করতে হবে, কস্ট অফ বন্ড ক্যালকুলেশন করতে হবে, নাকি? মনে আছে? হ্যালো, ইস, আপনাদের মেমোরি আমার চেয়েও খারাপ অবস্থা। হ্যাঁ দেখেন লাস্ট দিন আমি কস্ট অফ বন্ড আমি ক্যালকুলেশন করার ওয়ে কয়টা শিখাইছিলাম? তিনটা। 4টা। একটা কি কি? স্যার আচ্ছা, তিনটেই বলেন। রিডিমেবল, ইরিডিমেবল, যদি কনভার্টেবল। রিডিমেবল হয়, যদি রিডিমেবল হয় তাহলে আমরা ট্রায়াল এন্ড এরর বেসিসে করব, তাই না? মনে আছে কিনা? জি স্যার। যদি রিডিমেবল হয় ট্রায়াল এন্ড এরর বেসিস, যদি কনভার্টেবল হয় তাহলেও ট্রায়াল এন্ড এরর বেসিস, আর যদি ইরিডিমেবল হয় তাহলে ইন্টারেস্ট ডিভাইডেড বাই কি মার্কেট ভ্যালু অফ বন্ড, ঠিক আছে। আরেকটা ছিল যদি কস্ট অফ ডেট এট মার্কেট প্রাইস দেওয়া থাকে, কস্ট অফ ডেট এট মার্কেট প্রাইস, যেটা এই যে এখানে দেওয়া ছিল, কারেন্ট আফটার ট্যাক্স কস্ট অফ ডেট এট, হ্যাঁ, 7%। কারেন্ট মানেই হচ্ছে কিন্তু মার্কেট প্রাইস। এই 4 ভাবে আমি শিখিয়েছিলাম। তো এখানে দেওয়া আছে হলো কি সেকেন্ডটা, ই রিডিমেবল অফ বন্ড, যেটা হলো ট্রায়াল এন্ড এরর বেসিসে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো এখানে 4টা ইনফরমেশন আমি বলছিলাম কি কি লাগবে। একটা হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস। সো কারেন্ট মার্কেট প্রাইস কত? কারেন্ট মার্কেট প্রাইস কত? নো, 104 টাকা কিন্তু আগের বন্ডের ছিল। এই 40 মিলিয়ন বন্ডের ইস্যু প্রাইস কত? কারেন্টলি ইস্যু করতেছে, 100। কারেন্টলি ইস্যু করা 40 মানে million into হচ্ছে কিন্তু 100। এটা কারেন্ট মার্কেট প্রাইস। তার মানে 100 টাকা হচ্ছে কি কারেন্ট তার 5% প্রিমিয়াম। 5% রিডেমশন ভ্যালু হচ্ছে কত? রিডেমেবল ভ্যালু 5%, 5 টাকা। 5%, মানে 105 টাকা। 105 টাকা হচ্ছে তার রিডেমশন ভ্যালু। আর রিডেমশন পিরিয়ড হচ্ছে 10 ইয়ার্স। আর কুপন রেট হচ্ছে 8%। এই কয়েকটা থাকলে আপনি কি ট্রায়াল এন্ড এরর বেসিস আপনি এটার কস্ট অফ ডেট, হ্যাঁ ঠিক আছে। ও তো স্যার।
সো এই চারটা ইনফরমেশন দেওয়া আছে, সো এখন ট্রায়াল এন্ড এরর বেসিসে আপনি এটা ক্যালকুলেশন করতে পারবেন। কস্ট অফ ইকুইটি কত, কস্ট অফ ডেট কত, এটা ক্যালকুলেশন করতে হবে, তাই না? 40 মিলিয়নেরটা ক্লিয়ার কিনা, ইনফরমেশন ক্লিয়ার কিনা, এখন আমি ক্যালকুলেশন কিভাবে করবো সেটা দেখাচ্ছি। জি স্যার। জি স্যার। ওকে, ক্যালকুলেশনে চলে যাচ্ছে, চলে যাচ্ছে। ওই চলে গেল, এই যে। দাঁড়ান দাঁড়ান, ওয়েট ওয়েট, এই যে এখানে, হ্যাঁ দেখেন, আমি চারটা ইনফরমেশনের কথা বলছিলাম। 8% এটা ছিল বিফোর ট্যাক্স, আফটার ট্যাক্স হলো 5.6%। ওকে, আফটার ট্যাক্স হচ্ছে 5.6%, আফটার ট্যাক্স 5.6%, ক্লিয়ার এটা? জি জি স্যার। স্যার। ওকে, চারটা ইনফরমেশন। প্রথমে মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস হলো কারেন্ট মার্কেট লিজ, এটা দিচ্ছে। হুম, এটা হলো হুম। ক্যাশ আউটফ্লো। কেন এটা ক্যাশ আউটফ্লো? এটা দিয়ে তো আমি এটা অ্যাকুয়ার এখন যদি করেছি। আপনাকে ডেটের টাকা বলে যে আজকে আপনার ডেটের টাকা দিয়ে দিতে হবে, তাহলে কত টাকা দিবেন? 100 টাকা। 100 সো টাকা। এই 100 টাকা হচ্ছে কি আপনার লাইবিলিটি। এখন ইন্টারেস্ট আপনি দিবেন কি একটা বছর শেষ হলে, মানে 1 থেকে 10 বছর, কত পার্সেন্ট? 5.6 টাকা করে দিবেন। এই যে আমরা বের করছি যেটা আফটার ট্যাক্স, ঠিক আছে? আর রিডাম্পশন ভ্যালু হচ্ছে 10 বছরের মাথায় 105 টাকা। এই চারটা ইনফরমেশন, একটা হলো কুপন রেট, মার্কেট ভ্যালু, হ্যাঁ, আর একটা হচ্ছে কুপন পিরিয়ড, আর একটা হচ্ছে রিডাম্পশন পিরিয়ড, রিডাম্পশন ভ্যালু। এই সো আমরা প্রথমে 5% নিলাম, 5% আসলো পজিটিভ ভ্যালু। এখন 6% নিলাম, এটা আসলো নেগেটিভ ভ্যালু। এখন আপনাদের কাছে কোশ্চেন আসতে পারে, 5 এবং 6 এটা যে নিতে হবে, এটা কিভাবে বুঝবো? আপনি একটা 5 নেন আর একটা 10 নেন, কোনো সমস্যা নাই, একটা পজিটিভ আসবে, এরপর একটা কি একটু বড় ছোট নিবেন, তাহলেই হয়ে যাবে। সো 7.71 আসলো, 5 মানে পজিটিভ আসলো 5% ধরে, আর 6% ধরে আপনার নেগেটিভ আসলো। সো আমাদের একটা পজিটিভ ভ্যালু দরকার, একটা নেগেটিভ ভ্যালু দরকার। সো এটা চলে আসলো। এখন আইআরআর ফর্মুলা, ল, প্রথমে হলো লোয়ার রেট প্লাস এনপিভি এট লোয়ার রেট ডিভাইডেড বাই এনপিভি এট লোয়ার রেট মাইনাস এনপিভি এট হায়ার রেট ডিভাইডেড বাই হায়ার রেট মাইনাস লোয়ার রেট। এই জি স্যার। তাহলে দেখেন, লোয়ার রেট প্লাস এনপিভি এট লোয়ার রেট এনপিভি হলো 7.71 ডিভাইডেড বাই এনপিভি এট লোয়ার রেট 7.71 মাইনাস এনপিভি এট হায়ার রেট মানে 6% এনপিভি 0.19। যেহেতু এখানে মাইনাস, তো ফর্মুলার আছে মাইনাস, মাইনাস মানে প্লাস হয়ে যাবে। আর হায়ার রেট মাইনাস লোয়ার রেট, হায়ার রেট হলো 6%, লোয়ার রেট হলো 5%। সো আপনার কস্ট অফ ডেট আসলো 6%, নতুনটা। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। সো এখন যদি বলে ডাব্লিউসিসি ক্যালকুলেশন করেন এই সিচুয়েশন সহ, আগের দুইটা প্লাস এইটা, পারবো? হ্যালো, জি স্যার। পারবো না? শুধু একটা অ্যাড হবে, 40 মিলিয়ন, আর হলো কি 6%, এটা অ্যাড হবে নাকি? One জি দেখো। স্যার। The total market value of Vesta Hotel increase. Total market equity debt 100, 150, market value of bond using dividend growth model. Oh, ready.
তো 8.31 আসলো, ঠিক আছে। এই ওকে, জি স্যার। সবাই বোঝে নাই মনে হয়, এই জিনিসটা পুরো নিয়ে আসছি। স্যার এটাতে সমস্যা নাই, ওই যে উপরে। একই অঙ্ক কয়েকভাবে করা তো এই কারণে আপনার একটু কনফিউজ হয়ে যেতে আমরা পারেন। বুঝতে পারছি এমনিতে, মানে আবার যদি নিজে প্র্যাকটিস করি তখন ঠিক হয়ে যাবে। না না, আপনার ওই প্রভিশন রাখবেনই না যে আবার নিজে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। হ্যাঁ স্যার, এই টেবিলের মধ্যে ওই 5% দিয়ে যে স্যার ক্যালকুলেশন করা। টোটালি অ্যাজাম্পশন। এটা বেসিক্যালি ধরবেন কি, আপনাদের দেখেন এখানে যেমন ওই যে এখানে ছিল না অঙ্কতে যে আমি আফটার ট্যাক্স, এই যে এটার একটা কম নেবেন একটা বেশি নেবেন তাহলে হয়ে যাবে। জি স্যার, সেটা ঠিক আছে। আর কি জানতে চাচ্ছিলাম, ওই যে 43 পয়েন্ট সামথিং যে অ্যামাউন্টটা, এটা কি স্যার 100-কে আমরা ডিসকাউন্ট করে এই রেটটা বের করছি স্যার? কোনটা আবার বলেন তো? মানে 43.24 এবং 62। এটা হলো, না এটা হলো অ্যানুইটি, একটা আছে না আপনার, একটা হলো প্রেজেন্ট ভ্যালু আর একটা হলো অ্যানুইটি। অ্যানুইটি হলো সিরিজ অফ পেমেন্টের ক্ষেত্রে অ্যানুইটি, অ্যানুইটি টেবিল থেকে এই টেবিলটা হলো অ্যানুইটি আচ্ছা টেবিল। আচ্ছা, প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর অফ অফ এন। ইন্টারেস্ট 5.6, জি স্যার, জি প্রেজেন্ট স্যার। ভ্যালু অফ প্রেজেন্ট ভ্যালু অফ 5.6 ওভার দ্য পিরিয়ড অফ 10 ইয়ার্স। ওকে স্যার, ঠিক আছে স্যার, এটা অ্যানুইটিটা ধরবো তাই তো স্যার? এটা অ্যানুইটি, এটা অ্যানুইটি থেকে নেওয়া। ওকে স্যার। ঠিক আছে, অ্যানুইটি টেবিলে দেখবেন যে 10 বছর আপনার 5%-এ 5% 10 ইয়ার্স আপনার ইন্টার ডিসকাউন্টিং ফ্যাক্টর কত, তাহলে দেখবেন এখানে দেওয়া থাকবে 7.722। দেখেন এটা টেবিলে দেখেন আসছে এটা। ওকে, জি স্যার, ওকে তাহলে, ক্যালকুলেটরে স্যার ক্যালকুলেট করা হবে। হ্যাঁ, তাহলে এই অঙ্ক শেষ। এখানে বিভিন্ন ভাবে সলিউশন করা আছে, আপনারা আমার উপরেরটাই দেখেন তাহলে সহজ মনে হবে। এখন হলো বিশাল একটা অঙ্ক আছে, সেটা দেখি। না বিশাল না, ছোট এই অঙ্ক। এটা আপনার 2024-এ আসছে, মার্চ এপ্রিল 2024। কি বলছে দেখেন, Fizz Limited is a listed Bangladeshi company which makes a range of soft drinks. Over 90% of the are sold in Bangladeshi market. তার মানে তারা হলো একটা সফট ড্রিঙ্ক কোম্পানি যেটা হলো 90% বাংলাদেশ মার্কেটে সেল হয়। দ্য কোম্পানি কারেন্টলি হ্যাজ এ ক্যাশ সারপ্লাস এন্ড দ্য ডিরেক্টরস আর কন্টেম্পলেটিং এ মেজর ইনভেস্টমেন্ট ইন এ প্লান্ট ইন দ্য মিডল ইস্ট টু সাপ্লাই দ্য লোকাল মার্কেট। দ্য মিডল ইস্ট মার্কেট ইম্পর্টেন্ট ফর দ্য কোম্পানিজ ইজ কারেন্টলি সাপ্লাইড ফ্রম বাংলাদেশ। মানে তাদের সাফিসিয়েন্ট ফান্ড আছে, তারা এখন প্ল্যানিং করছে তারা মিডল ইস্টে একটা প্ল্যান করবে, যাতে করে বাংলাদেশ থেকে এখন যেটা দিচ্ছে সেটা যাতে বাংলাদেশ থেকে না দিতে হয়। ওকে, তারপরে আসেন আর কি কি আছে। To assess the economic viability of the investment, the finance department needs a rate at which the discount or projected cash flow from the plant. To assess the economic viability of the investment, the finance department needs a rate at which the discount or projected cash flows from the plant. মানে তাদের কি একটা দরকার, ডিসকাউন্টিং ফ্যাক্টর দরকার যাতে করে ইনভেস্টমেন্টের ভাইবিলিটিটা তারা দেখতে পারে। It has been decided to use the company's weighted average cost of capital and deducting the cost of equity through the dividend growth model. এবং তারা চিন্তা করতেছে কি WCC তারা ইউজ করবে, যেটা তারা ডিবিএ মডেল থেকে তারা কি এটা ক্যালকুলেশন করেছে। The company's recent balance sheet dated 30 June 2023 included the following capital reserve section. কল্ড আপ ক্যাপিটাল টোটাল 5,750 আর রিটার্নিংস দেওয়া আছে হলো 29,750, এই দুইটাই ফ্যাক্টর দেওয়া আছে। দ্য কোম্পানি হ্যাজ অলসো হ্যাড ইন ইস্যু অফ টাকা এত মিলিয়ন 9% লোন স্টক, মানে 100 মিলিয়ন লোন স্টক যেটার কুপন রেট হচ্ছে 9%। দিস ইজ টু বি রিডেমড অন জুলাই 2024। তার মানে দেখেন এই ইনফরমেশনটা দেওয়া 30 জুন 2023, আর এটা এটা দিয়ে দিবে হচ্ছে 1 জুলাই 2024। তার মানে কতদিন থাকবে, 1 বছর নাকি?
1 বছর পরে এটা দিয়ে দিবে। জি স্যার। রিডিমেবল কবে? 1 বছর পরে। ওকে। Interest is payable in arrears on 1st January each year. It has been the company's practice to pay a single dividend each year during July. মানে প্রতি বছরই একটা করে ডিভিডেন্ড দিবে এবং ইন্টারেস্টটা ডিউ হবে ইয়ার এন্ডে, তার মানে 1st জানুয়ারিতে। ঠিক আছে? ডিভিডেন্ড পেইড আর ওভার দ্য ইয়ার্স আর হ্যাভ বিন গিভেন বিলো। তার মানে ডিভিডেন্ড পার শেয়ার কত দিয়েছে এটা এখানে দেওয়া আছে। এটা কি কাজে লাগবে আপনার? এটা কি কাজে লাগবে? ডিভিডেন্ড, সিরিজ অফ ডিভিডেন্ড দেওয়া আছে, এটা কি কাজে লাগবে? গ্রোথ রেট বের করার কাজে। গ্রোথ রেট বের করার জন্য। এটা তো আর বলা লাগে নাই, তাই না? আগের অঙ্কতেও ছিল, এটা গ্রোথ রেট ক্যালকুলেশনের জন্য আপনার এটা কাজে লাগবে। যা 2023 ডিভিডেন্ড উইল বি টাকা 25.5। তার মানে এখানে 22 দেওয়া ছিল, আবার 23ও দেওয়া আছে। 23 হলো 25.5, এখানে 18 থেকে 25 পর্যন্ত, 23 পর্যন্ত দেওয়া আছে। The company's issued and fully paid up share capital has not altered since 2017। মানে কোম্পানি ইস্যুড এবং ফুললি পেড আপ ক্যাপিটাল 2017 থেকে কোনো চেঞ্জও নাই। As at June 30 June 2023, the share are quoted at টাকা 335 টাকা পার শেয়ার কাম ডিভিডেন্ড। তার মানে দেখেন কাম ডিভিডেন্ড প্রাইস হলো 335 টাকা, তাহলে এক্স ডিভিডেন্ড কত? এক্স ডিভিডেন্ড কত? স্যার 25 টাকা 50 পয়সা। এই 335 থেকে 25 টাকা 50 পয়সা মাইনাস করে দিতে হবে, যা থাকবে সেটাই হচ্ছে কি এক্স ডিভিডেন্ড প্রাইস। ঠিক আছে? তার মানে 335 থেকে 25 টাকা 50 পয়সা মাইনাস করার পর যে ব্যালেন্স এটা থাকবে, এটাই হচ্ছে কি আপনার এক্স ডিভিডেন্ড প্রাইস, মানে পি নট। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। ওকে। দ্য কর্পোরেট ট্যাক্স আবার কি বলা আছে? লোন স্টক। লোন স্টক এত কাম ইন্টারেস্ট পার টাকা 10,000 নমিনাল। তার মানে কি এটা কাম ইন্টারেস্ট। কাম ইন্টারেস্ট মানে কি এটার মধ্যেও কি আপনার ইন্টারেস্টটা ইনক্লুড করা আছে, সো ইন্টারেস্টটা মাইনাস করে দিতে হবে। সো ইন্টারেস্টটা যদি মাইনাস করতে চাই তাহলে ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট ছিল? 9% লোন স্টক ছিল 100 মিলিয়নের। সো ওইখান থেকে ক্যালকুলেশন করে ইন্টারেস্ট যেটা আসবে সেটা 10,172 থেকে মাইনাস করে দিতে হবে। ওকে, ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার কিনা? ওকে, তারপরে দেখেন ট্যাক্স রেট হলো 27%। এখন বলছে ডিটারমিন দ্য কোম্পানিজ ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, এক্সপ্লেইনিং ইউর ওয়ার্কিংস এন্ড জাস্টিফাইং and any assumption which you have. Explain why the figure which you have determined in A may not be totally reliable for the purpose for which it has been determined. প্রথমেই বলছে ডাব্লিউসিসি ক্যালকুলেশন করার জন্য, এবং ডাব্লিউসিসি ক্যালকুলেশন করার জন্য আপনার কি কি জাস্টিফিকেশন আপনি নিয়েছেন সেটাও এখানে বলবেন। আর বলবেন যে 1 নম্বরে যেগুলি আপনি ধরেছেন এগুলি যদি চেঞ্জ হতো তাহলে আপনার কি ইম্প্যাক্ট আসতো সেটাও কি আপনাকে একটু ডিফাইন করে বলতে বলছে। এই পারবো? পারবো? জি স্যার ইনশাআল্লাহ। প্রথমে আসেন কস্ট অফ ইকুইটি। কস্ট অফ ইকুইটি কিভাবে ক্যালকুলেশন করব, কি কি দেওয়া আছে? মার্কেট প্রাইস দেওয়া আছে, আছে? মার্কেট প্রাইস দেওয়া আছে? হ্যাঁ, অবশ্যই দেওয়া আছে। এই যে 335 থেকে 25.5 মাইনাস করলে কি মার্কেট প্রাইস পি নট দেওয়া থাকে আছে, তাই না? ডিভিডেন্ড, ডিভিডেন্ড হলো এই যে 25.5, কিন্তু শুধু গ্রোথ রেট নাই। সো গ্রোথ রেটটা আমাদের এখান থেকে ক্যালকুলেশন করতে হবে। সো এখানে টোটাল কয় বছর? স্যার স্যার 5 বছর স্যার। মানে 6 বছরের ডেটা দেওয়া আছে, 5 কিন্তু বছরে আমাদের 5 বছর বছর স্যার। 6 বছরের ডাটা দেওয়া আছে, 6 বছর 2023 পর্যন্ত ডাটা দেওয়া আছে, কিন্তু পি নট হবে কত? পি নট যেহেতু 0, সো আমরা 5 ইয়ার্স নিয়ে ক্যালকুলেশন করবো, তাই তো? সো জি স্যার। গ্রোথ রেট আমরা 5 বছরের জন্য আমরা ক্যালকুলেশন করি। এই যে গ্রোথ রেট দেখেন এখানে 5 ইয়ার্স। D1 হলো 25.5 আর D0 হলো একদম 18টা 21.5, উল্টো 1.5 মাইনাস 1 3.1%। আর কাম ডিভিডেন্ড হলো 335 থেকে 25 টাকা মাইনাস করলে যেটা থাকবে সেটা 309.50।
সো আমাদের তাহলে কস্ট অফ ইকুইটি কত? কস্ট অফ ইকুইটি হলো ডি নট প্লাস 1 প্লাস ডি পি নট প্লাস ডি, 25 এত, হ্যাঁ। সো আমাদের কস্ট অফ ইকুইটি বের হলো 12.25%। ঠিক আছে? স্যার এই টার্ম ডিভিডেন্ডটা কি স্যার মার্কেট প্রাইস কে আমরা মানে অল্টারনেটিভ নাম বলতেছি এরকম কিছু না কি? না না না, কাম মার্কেট এক্স ডিভিডেন্ড প্রাইসের মধ্যে যদি ডিভিডেন্ড ইনক্লুড করা থাকে তখন এটাকে বলে কাম ডিভিডেন্ড প্রাইস, মানে এক্স ডিভিডেন্ড প্রাইসের সাথে ডিভিডেন্ড ইনক্লুড করা। ওকে স্যার। ঠিক আছে? সো এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। 12.25। এখন মার্কেট ভ্যালু অফ শেয়ার, মার্কেট ভ্যালু অফ 5 লাখ কত শেয়ার ছিল? নাম্বার অফ শেয়ার কতগুলি ছিল এখানে? 100 মিলিয়ন। 100 মিলিয়ন। কোথায় দেওয়া আছে এটা? The company also had issue 100 million of 9% না, US stock. এটা দেওয়া নাই। ঠিক আছে, এটা হলো এইখানে দেখেন, কোম্পানি কল্ড আপ শেয়ার হচ্ছে 10 টাকা করে, 5,750 লাখ, এত থাউজেন্ড, 57,50,000 কে 10 দিয়ে ভাগ করেন, তার মানে 57,500 নাকি? জি স্যার। 5,75,000, 5,75,000 হলো নাম্বার অফ শেয়ার। তাহলে 5,75,000 নাম্বার অফ শেয়ার যদি হয়, 309 টাকা 50 পয়সা দিয়ে মাল্টিপ্লাই করেন, তাহলে মার্কেট ভ্যালু বের হয়ে যাবে নাকি? ঠিক আছে? জি স্যার। সো আমাদের মার্কেট ভ্যালু অফ শেয়ার 5,75,000 ইন্টু 309.50, এই আসলো 17,79,62,500। এই ওকে। সো আমরা কস্ট অফ ইকুইটি পেলাম এবং মার্কেট ভ্যালু অফ ডিভিডেন্ড, মার্কেট ভ্যালু অফ শেয়ার পেলাম। এখন আসুন কস্ট অফ ডেট। কস্ট অফ ডেটের এখানে ইনফরমেশন কি দেওয়া ছিল? এটা রিডিমেবল অফ ডেট। সো এটা 1 বছরের মধ্যে দিতে হবে। এটা 100 টাকা, এটা 10,172 হলো কাম ইন্টারেস্ট প্রাইস, এখান থেকে ইন্টারেস্ট মাইনাস করতে হবে। আর এখানে কত 100 মিলিয়ন ছিল 9%, কুপন রেট ছিল 9%, যেটা 1 বছরের মধ্যে এটা দিয়ে দিতে হবে, হ্যাঁ। সো এখন আসেন আমরা কস্ট অফ ইকুইটি, কস্ট অফ ডেট আমরা ক্যালকুলেশন করি। প্রথমে দেখেন কাম ডিভিডেন্ড থেকে ইন্টারেস্ট মাইনাস করতেছি, 10,172 মাইনাস 10,000 উপর 9%। সো আমরা 9,272 টাকা হলো এক্স ডিভিডেন্ড প্রাইস, পি নট। এটা হলো এক্স ডিভিডেন্ড প্রাইস, পি নট। সো এখন আপনি কি ক্যালকুলেশন করবেন? ট্রায়াল এন্ড এরর বেসিসে মার্কেট ভ্যালু কস্ট অফ ডেট কত সেটা আমরা ক্যালকুলেশন করব। আপনারা কি বুঝতেছেন নাকি আমি খালি বলে যাচ্ছি, শুনে যাচ্ছেন আর কিছু না? এটা ক্লিয়ার? এটা জি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। সো এইখানে আমি 9,272 নিলাম, কিন্তু এখানে আবার 92.72 নিলাম কেন? 100 দিয়ে ভাগ হচ্ছে কেন? মানে 100 টাকায় আমি ভ্যালুটা নিয়ে আসলাম, ঠিক আছে? 100 টাকা ভ্যালুটা নিয়ে আসার কারণে এটার কারেন্ট মার্কেট প্রাইস হলো 92 টাকা। আর 1 বছর পরে এটা দিয়ে দিতে হবে। 1 বছর পরে কি ইন্টারেস্ট প্লাস হচ্ছে কি, ইন্টারেস্ট হলো 9 টাকা দিতে হবে, প্রিন্সিপাল। আর 100 টাকা হচ্ছে কি আপনার রিডেমশন ভ্যালু। তার মানে ইন্টারেস্ট প্লাস রিডেমশন ভ্যালু দুইটা মিলে হলো 109 টাকা। যদি আমি 10% ফ্যাক্টর ধরি তাহলে আসতেছে পজিটিভ, যদি আমি 20% ফ্যাক্টর ধরি তাহলে আসতেছে নেগেটিভ। সো আমার একটা পজিটিভ ভ্যালু দরকার, একটা নেগেটিভ ভ্যালু দরকার। সো এই বেসিসে আমার আইআরআর বেসিসে আমার কস্ট অফ ডেট আসলো 17.71%। সো এখানে দেখেন ইন্টারেস্টটা কিন্তু আইআরআর মাইনাস। আইআরআরটাই আমার কস্ট অফ ডেট হিসেবে আমরা কাউন্ট করবো জি তাহলে জি স্যার। জি, এখানে ইন্টারেস্টটা মাইনাস করি নাই। এখন ইয়া কি বলে, ইন্টারেস্ট বলে ওই যে ট্যাক্সটা, এখন ট্যাক্সটা মাইনাস করে দেন। আবার ট্যাক্সটা এখানে মাইনাস করে নিতে পারেন। 109 এর জায়গায় 9টা যেটা, সেটা আফটার ট্যাক্স নিতে পারেন, মানে 106.3 নিতে পারেন। বুঝতে পারছেন? জি না স্যার। স্যার। মানে আমি বললাম এখানে কিন্তু ইন্টারেস্টের সাথে কিন্তু ট্যাক্সটা কিন্তু অ্যাবজর্ব করা হয় নাই, অ্যাডজাস্ট করা হয় নাই। এই কারণে এখানে প্রি ট্যাক্স কস্ট অফ ডেট আসছে 17.7। তাহলে পোস্ট ট্যাক্স কত আসবে? এই 27% আমরা মাইনাস করে দিলাম, তাহলে 12.92% আসলো। ক্লিয়ার? জি আবার এটা আমি স্যার। বললাম এখানেও করতে পারেন, এই যে 9 টাকা ধরলাম না, এই 9 টাকাটা আগে 27% অ্যাডজাস্ট করে নিতে পারেন। এটা আপনাদের ইস্যু, আপনারা এখানেও করতে পারেন, এখানেও করতে পারেন, একই রেজাল্ট আসবে। ওকে। জি স্যার। সো আসলো কত? 12.92। এখন মার্কেট ভ্যালু অফ ডেট কত?
এই 92 টাকা করেছিল, 100 মিলিয়ন ইন্টু 92 টাকা, সো আসলো 9,27,20,000 হলো এক্স। হ্যাঁ, এক্স ডিভিডেন্ড, এই যে 90 টাকা 72 পয়সা, 92 টাকা 72 পয়সা, এই 92 টাকা 72 পয়সা দিয়েই মাল্টিপ্লাই করলাম আমরা। সো আসলো কত? আসলো হলো 9,27,00,000 এত। ঠিক আছে, এখন আমরা কি করব? এখন আমরা ক্যালকুলেশন করব কি? WSEC ডাব্লিউএসিসি। সো ডাব্লিউএসিসি কত সেটা আমরা এখানে করে নিলাম। মার্কেট ভ্যালু অফ ইকুইটি ইনটু কস্ট অফ ইকুইটি প্লাস মার্কেট ভ্যালু অফ ডেট ইনটু কস্ট অফ ডেট। মার্কেট ভ্যালু অফ ইকুইটি আমরা কত বের করছিলাম? 177 কোটি 0.96, এই যে একটু আগে বের করছিলাম, মনে আছে? জি স্যার। এই যে 177 কোটি, এই যে দেখেন 177 কোটি, যেটা মার্কেট ভ্যালু অফ ইকুইটি ইনটু কস্ট অফ ইকুইটি। কস্ট অফ ইকুইটি 12.25 প্লাস মার্কেট ভ্যালু অফ ডেট হলো 92,72,00,000 আর কস্ট অফ ডেট হলো 12,92,00,000 ডিভাইডেড বাই টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম। সো আপনার ডাব্লিউসিসি আসলো কত? 12.48%। এই তো। এখন এখানে কি কি ফ্যাক্টর আপনি কনসিডার করে এটা করেছেন সেটা বের করতে বলছে, এবং আর কি কি জিনিস আপনার কনসিডার করলে এখানে রেজাল্ট আরো ভালো আসতো সেটা আপনার বর্ণনা করতে বলছে। এখানে বেসিক্যালি কি ফ্যাক্টর গুলির কথা সবসময় বলবেন, যে ফ্যাক্টর গুলি নিয়ে আপনি কাজ করেছেন, এই ফ্যাক্টর গুলি বর্ণনা করে বলে আসলেই দেখবেন কি আপনার অঙ্ক 100% রাইট হয়ে গেছে। আচ্ছা, এই লেকচার শিটটা কি আমি আপনাদেরকে দিয়ে দিব নাকি দিব না? জি স্যার, দিয়ে দেন স্যার। আচ্ছা, দিয়ে আমি এখানে শেষ করতে পারি দিয়ে নাই, দেন স্যার। আমি দিয়ে দিচ্ছি। আমি 3টা অঙ্ক ডিসকাস করেছি, এরপরে আরো অঙ্ক আছে, আমি নেক্সট দিন আরবার ক্লাস নেব এটার উপরে। তাহলে এই অঙ্কটা আমি একটু ডিসকাস করে দিতে যাচ্ছি, ঠিক আছে? এই যে এখানে এটা অনেক বড় অঙ্ক এবং অনেক বড় রিকোয়ারমেন্ট এখানে অনেক। শেয়ারটা অফ হয়ে গেছে স্যার আপনার। সরি, আপনার স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। শেয়ার অফ হয়ে গেছে। আমি শেয়ারটা অফ করে দিছি, হ্যাঁ আমি দিচ্ছি আপনাদেরকে, ইয়াটা দিচ্ছি আগে। আচ্ছা আচ্ছা, ওকে স্যার। আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি আমি। নেক্সট দিন আবার এটার উপরই স্যার ক্লাস হবে। আমাদের এক্সাম, কি বলেন? স্যার আমাদের এক্সামে স্যার কস্ট অফ ক্যাপিটাল থেকে কত মার্কের মতো এভারেজে কভার করেছে? এটা এক্স্যাক্টলি বলা যাবে না, বাট এটা কম্বিনেশন থাকবে। ধরুন কস্ট অফ ক্যাপিটাল প্লাস হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার, এগুলো মিলাই আসবে। ঠিক আছে, জি স্যার। সো দিয়ে দিলাম আমি লেকচার শিটটা, তাহলে আপনারা এটা দেখে নেবেন। ওকে, জি স্যার। নেক্সটে আমি এরপর থেকে বাকিটুকু ক্লাস নিব। আজকে এই পর্যন্তই, হ্যাঁ, ভালো থাকবেন সবাই। থ্যাংক ওকে, ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। জয় হিন্দ স্যার, হ্যাঁ ঠিক আছে।